একটা মুন্না ভাই এমবিবিএস টাইপ ফিল আসছে না? ধরেন একটা গলায় চেইন আছে রূপার, তারপরে আমরা এভাবে নাড়তেছি, হ্যাঁ, একটা ভাইলুক ভাইলুক ফিলিংস চলে আসছে। তো নিউজের উপর ডিপেন্ড করে মাঝে মাঝে আমার এই ফিলটা লোড হয়, মানে হিন্দি ছবি টবি দেখা আগে ওই যে ভাইলুক টাইপের একটা ফিলিংস ছোটবেলা থেকে ছিল। তো যাই হোক, নিজে তো আর ভাইলুক হইতে পারি না, কিন্তু আমার পছন্দের যে রাষ্ট্র। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। একটা মুন্না ভাই এমবিবিএস টাইপ ফিল আসছে না? ধরেন একটা গলায় চেইন আছে রূপার, তারপরে আমরা এভাবে নাড়তেছি, হ্যাঁ, একটা ভাইলুক ভাইলুক ফিলিংস চলে আসছে। তো নিউজের উপর ডিপেন্ড করে মাঝে মাঝে আমার এই ফিলটা লোড হয়, মানে হিন্দি ছবি টবি দেখা আগে ওই যে ভাইলুক টাইপের একটা ফিলিংস ছোটবেলা থেকে ছিল। তো যাই হোক, নিজে তো আর ভাইলুক হইতে পারি না, কিন্তু আমার পছন্দের যে রাষ্ট্র ইরান, 3 দিন আগেও যাকে বিশ্ব পাত্তা দিত না, গণনা করতো না, এমনকি আমরা অনেক স্ট্রেসে টেনশনে ছিলাম, ভাবতাম যে না ভাই আমেরিকার সাথে লড়াই হলে, বিশেষ করে আমি নিজেও ভাবতাম যে, খুশির খবর শেয়ার করবেন না করেন, নিজেও ভাবতাম যে আমেরিকার সাথে লড়াই করলে কতদিন টিকবে, 2-4-5 দিনে তো আমেরিকা ভাই বড়াই ফেলবে। কিন্তু ইরান যেই জায়গাতে উঠা আসছে, পশ্চিমা গণমাধ্যম, মোট কথা মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস, তারা যে প্রতিবেদন করছে, এই প্রতিবেদনে আমার যেমন একটা পুনপুন্না ভাই লুক টাইপ ভাইব চলে আসছে, আপনারও আসবে। এই মুহূর্তে পরাশক্তির রাষ্ট্রগুলোই যখন আমরা গণি, মার্কিন যুক্তরাষ্ট্র পরাশক্তি, নাম্বার 2 চীন, নাম্বার 3 রাশিয়া। তবে রাশিয়া এবং চীনের র্যাঙ্কিং নিয়ে কথা আছে। ভারতকে এখনো পরাশক্তি ধরা হয় না, তবে উদীয়মান চতুর্থ পরাশক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে ইরান। ভাবা যায় যে ইরানকে বড়াই ফেলবে কথা ছিল, ভাবছিলাম যে কয়দিন টিকবে, সেই ইরানই এখন উদীয়মান চতুর্থ পরাশক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ, বিশ্ব রাজনীতির চালিকা শক্তি মূলত যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন, এমনটাই এতদিন ধরে একটা প্রচলিত ধারণা ছিল। কিন্তু বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এবং চলমান মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান যুদ্ধে যে পরিস্থিতি বিশ্ববাসীর সামনে উঠে এসেছে, সেখানে ভিন্ন এক সমীকরণ নিয়ে বিশ্ব নেতৃত্বকে এখন ভাবতে হচ্ছে। আর এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ইরান, দ্য সুপ্রিম পাওয়ারফুল কান্ট্রি ইন দ্য মিডল ইস্ট, অর্থাৎ মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। অর্থনীতি বা প্রথাগত সামরিক শক্তিতে অনেকটা পিছিয়ে থাকলেও ইরানকে ভৌগোলিকভাবে আল্লাপাক এমন একটা জায়গা দিয়েছেন এবং কৌশলগতভাবে তার যে অবস্থান, এই অবস্থানের কারণে চতুর্থ বৈশ্বিক পরাশক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে ইরান। নিউ ইয়র্ক টাইমসে এমনটাই বিশ্লেষণ আসছে। তো বিশ্লেষণের মধ্যে যে বিষয়গুলোকে মাথা রাখা হয়েছে, হরমুজ প্রণালী, এই যে তেল নাই আমার আপনার ঝামেলা, এটার জন্য হরমুজ প্রণালী দায়ী, কারণ ইরান হরমুজ প্রণালীকে কন্ট্রোল করছে। আমাদের তেল আটকাচ্ছে না, তবে পশ্চিমাদের তেল আটকাচ্ছে, আমদানি রপ্তানিতে ঝামেলা হচ্ছে। তো এই হরমুজ প্রণালীর যে কন্ট্রোলিংটা ইরানের হাতে চলে গেছে, সেখান থেকে বিশ্ব বাজার নিয়ন্ত্রণ করতে যে আপনার ইরান কতটা প্রভাব তৈরি করতে পারে, এটা একটা প্রমাণিত হয়ে গেল। আর আধুনিক বিশ্ব অর্থনীতি শুধু তেলের উপর নির্ভরশীল নয়, বরং তেলের নির্ভরযোগ্য এবং স্থিতিশীল সরবরাহের উপরেই মূলত টিকে আছে। যুক্তরাষ্ট্রের জন্য প্রতিটি জাহাজকে আলাদাভাবে পাহারা দেওয়া সম্ভব না। এতদিন যারা ভাবতো যে আমেরিকা আছে কি করবে, কিন্তু ইরান করতেছে তো নিয়ে আয়, প্রতি জাহাজের সাথে সাথে তোর একটা একটা পাঠা। এটা কি সম্ভব? সম্ভব তো না। তো এই কারণে অনেক শক্তিশালী রাষ্ট্র লাইক দক্ষিণ কোরিয়া, যেখানে আমি ছিলাম, দক্ষিণ কোরিয়াও স্বতন্ত্রভাবে আপনার ইরানের কাছে তারা নিরাপত্তা চেয়েছে তাদের জ্বালানি জাহাজগুলোর জন্য। এটা আমেরিকার বৈশ্বিক প্রভাবকে কমিয়ে দিয়েছে, যে আমেরিকা কিন্তু দক্ষিণ কোরিয়াকে শেল্টার দেয়, তো সেই শেল্টারের জায়গা থেকে বস্তু চেঞ্জ হয়ে গেল। এছাড়া যুদ্ধের যে কৌশল বা আপনার ক্ষেপণাস্ত্র ভান্ডার বা সামরিক শক্তি, এদিক থেকেও ইরানের প্রযুক্তিগত যে অবস্থান, অথবা তেল কম ভাজা মশমশা টাইপের যে মেশিনগুলো একের পর এক ধাঁচু ধাঁচু অ্যাকশন করছে, এগুলো দেখে বিশ্ব শক্তিকে ভাবতে হচ্ছে যে ইরানকে
এক রাত্রে বড়াই ফেলবে সম্ভব না। আল্লাহ ইরানকে ফতেহ দান করুক। আগামী দিনের আমাদের বস হচ্ছে ইরান। আসসালামু আলাইকুম। মাঠে ময়দানে গিয়ে তো আর লড়াই করার সুযোগ নাই, তবে দুইটা জিনিসের সুযোগ আছে। বরাবরই একবারই বলি, দোয়া এবং দাওয়া। দাওয়ার কাজ করছে আমার ইরানের বীরেরা, আর দোয়ার কাজটা আমার আপনার। ভিডিওটা যারাই দেখছেন, যে ধর্মের অনুসারী হন আর মনে করেন যে ইরানের এই লড়াইয়ে বিজয়ী হওয়া আবশ্যক, তারা দোয়া করবেন। এর পাশাপাশি ভিডিওটা শেয়ারও করবেন যেন বেশি মানুষের কাছে যায়, তারাও যেন আমাদের এই খবরগুলোতে কানেক্ট হয়। আজকে দুইটা টিমের সাথে পরিচয় করিয়ে দিব, আর এই দুইটা টিমকে বিশ্বের সামনে পৌঁছানোর জন্য আপনার ভূমিকা হচ্ছে ভিডিওটা শেয়ার করবেন। কথা বলছি পর্দার আড়ালে থাকা এই যে ইরানের হঠাৎ করে বিশেষ সফলতা, এর পেছনে আইআরজিসি ছাড়া কি আর কোনো টিম কাজ করতেছে? জি, আজকে পরিচয় করিয়ে দিচ্ছি দুর্ধর্ষ ইরানের সাবেরিন এবং নোহেদ নামক দুইটি বাহিনীকে, যারা ইরানকে আজকের দিনে আপনার একটা বিশাল অবস্থান এনে দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে যখন আমরা কথা বলি, বেসিক্যালি কুদস ফোর্সের নাম সামনে আসে, কারণ দীর্ঘমেয়াদী আঞ্চলিক প্রভাব বিস্তারে এই বাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো এখন এর বাহিরে বিশ্ববাসীর নজরকে লুকিয়ে ইরান তৈরি করে রেখেছে আরো দুইটা বাহিনী। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে কোনো দ্বীপ, বন্দর বা গুরুত্বপূর্ণ স্থাপনায় হঠাৎ যদি কোনো অভিযান পরিচালনা করতে হয় বা সীমিত আকারের যুদ্ধের প্রয়োজন পড়ে, তাহলে কুদস ফোর্সকে ব্যবহার করা হয় না, করা হয় ইরানের একটি বিকেন্দ্রীকৃত বিশেষ বাহিনী। বিকেন্দ্রীকৃত অর্থাৎ কেন্দ্র থেকে বিচ্ছিন্ন। যেমন ধরেন বাংলাদেশকে আমরা যদি বলি, একসময় র্যাব যেভাবে কাজ করতো বিভিন্ন মিশন, আমরা জাস্ট উদাহরণ দিলাম, বাট এটা সিমিলারিটি, এটার আকাশ পাতাল পার্থক্য আছে। এখন এই সামরিক কাঠামোটি কোনো একক এলিট ফরমেশনের উপর নির্ভর করে না, এটা একাধিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে। যেমন বাংলাদেশের যৌথ বাহিনীর যখন অভিযান চলে, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী সকলে মিলে যখন বড় কোনো দুর্ধর্ষ অপারেশন করতে হয়, তখন আমরা দেখছি যে যৌথ বাহিনী তৈরি করা হয়। তো আমাদের এই আইআরজিসি স্থল বাহিনীর মূল শক্তি হচ্ছে সাবেরিন। এটা কেবল একটি একক ইউনিট নয়, বরং একটি বিশেষ সক্ষমতা, নির্ভরতার নাম, যা ইরানের বিভিন্ন আঞ্চলিক ইউনিটে ছড়িয়ে দেওয়া হয়েছে। দুর্গম ভূখণ্ডে অভিযান, হেলিকপ্টার থেকে অবতরণ, প্যারাট্রুপিং, অতর্কিত অভিযান চালানোতে এরা পারদর্শী। পশ্চিমা বিশেষ বাহিনীর মতন এরা অপারেশন শেষে ফিরে যায় না, বরং স্থানীয় পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে সেখানে অবস্থান করে, পরিবেশ অবজারভেশন করে, পরবর্তীতে যখন দরকার হয় আবার অ্যাকশনে যায়, আর নয়তো সবকিছু সেটেল করে তারা সেই এলাকা ছাড়ে। ইরানের নিয়মিত সেনাবাহিনী বা আর্তেসেরও নিজস্ব একটা বিশেষ বাহিনী রয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল 65তম এয়ারবোর্ন স্পেশাল ফোর্সেস ব্রিগেড, যা নোহেদ নামে পরিচিত। তো তারা মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ করে, সরাসরি অ্যাকশনে তাদের অভিজ্ঞতা আছে। আর 2016 সালে সিরিয়ায় এদের মোতায়েন প্রমাণ করেছিল যে প্রয়োজন পড়লে ইরান তার প্রথাগত বাহিনীকেও বিদেশের মাটিতে ব্যবহার করতে সক্ষম। পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রভাব বজায় রাখে নৌবাহিনীর বিশেষ শাখা SNSF। তো এখানে এই যে দুইটা বাহিনী, তাদের মধ্যে অনেকগুলো ইউনিট আছে, এক একটা ইউনিট আবার এক এক রকম বিশেষ কাজে পারদর্শী। এখানে আরো বেশ কিছু বাহিনী আছে ইরানের, যেমন একটা বাহিনী হচ্ছে বাসিজ। তো আভ্যন্তরীণ দমনে অনেকে মনে করে যে সরকার এদেরকে ব্যবহার করে, তবে এরা ফতেহীন ইউনিটের মতন কিছু অংশ আছে যারা উচ্চ প্রশিক্ষিত, এবং সিরিয়ার যুদ্ধেও তাদের উপস্থিতি দেখা গেছে। অর্থাৎ আমার কাছে মনে হয় যে ইরান যথেষ্ট গোছালো একটা অবস্থানে আছে, আর এই কারণে লড়াই করতে তারা ভেতর থেকে সাহস পাচ্ছে। দেখা যাক কি হয়, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।